বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য, 20 পর্ব। নীরা রান্নাঘরে বসে মাছ কুটছে। তার দাদি আনোয়ারার হঠাৎ ছোট মাছ দিয়ে চালতার টক খাওয়ার ইচ্ছে হয়েছে। অনেক খুঁজে চালতা জোগাড় করেছে নীরা। আজকাল বাজারে চালতা খুব একটা পাওয়া যায় না। সে শুনেছিল বয়স বাড়লে মানুষের মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, ক্ষুধা বোধও কমে যায়। কিন্তু দাদির ক্ষেত্রে ব্যাপারটা যেন একেবারে উল্টো। ওনার মুখের স্বাদ আরো বেড়েছে। অদ্ভুত অদ্ভুত খাবার খেতে তার মন চাই। এই যেমন গতরাতে তাকে ডেকে বললেন, নীরা একটু দেখিস তো বাজারে কাঁচা আম আছে কিনা, কাঁচা আম দিয়ে ডাল খেতে ইচ্ছে করছে খুব। বুঝলি, কাঁচা আমের ডাল তোর দাদাজানের খুব পছন্দ ছিল। যেদিন বাড়িতে কাঁচা আমের ডাল রান্না হতো উনি অন্য কোনো তরকারি স্পর্শই করতেন না, শুধু ডাল দিয়ে পেট পুরে খেয়ে নিতেন মানুষটা। নীরা আশ্চর্য গলায় বলল, শীতকালে কাঁচা আম কোথায় পাবো দাদি? আম গাছে এখনো তো মুকুলও আসেনি। নীরার কথা শুনে দাদি যেন হতাশ হলেন, প্রাণ কণ্ঠে বললেন, ও এখন শীতকাল চলছে, বয়স হয়েছে তো শীত গ্রীষ্মের খেয়াল থাকে না আর। আচ্ছা কাঁচা আম মানতে হবে না, তবে দেখিস চালতা পাস কিনা, ছোট মাছ দিয়ে চালতার টক, আহা কি সুস্বাদু। নীরা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলেছিল, ঠিক আছে পেলে আনবো। মাছ কুটতে নীরার বেশ অসুবিধা হচ্ছে। সে ছোট মাছ কাটতে তেমন একটা পারে না। মা যখন সুস্থ ছিলেন তাকে কখনো কোনো কাজ করতে দিতেন না। ঘরের কাজ এমনকি রান্না বান্নার সব কাজ একাই করতেন। সেও কখনো মাকে সাহায্য করার প্রয়োজন বোধ করেনি। কিন্তু মা অসুস্থ হওয়ার পর থেকে ঘরের সব কাজকর্ম তাকে একা হাতে সামলাতে হচ্ছে। শুরুতে নীরা ভেবেছিল রান্নার কাজ হয়তো তাকে দেওয়া হবে না, কিন্তু এত দ্রুত রান্নার খুঁটিনাটি সব কাজকর্ম শিখে ফেলেছে দেখে নিজেও খুব আশ্চর্য হয়েছিল। কিন্তু এই ছোট মাছ কাটা সম্ভবত তাকে দেয়া আর হবে না। যতবারই ছোট মাছ কাটতে গেছে ততবারই তার হাত কেটেছে। যদিও আজ এখন পর্যন্ত হাত কাটেনি, কিন্তু নীরা ভালো করেই জানে আজও তার হাত কাটবে। নীরা একটু এই ঘরে আয় তো মা। হঠাৎ মায়ের ডাকে চমকে উঠতেই মাছ কাটার ধারালো বটিতে লেগে আঙুলের অনেকখানি জায়গা কেটে গেল নীরার। বেশ খানিকটা রক্ত গড়িয়ে পড়ল কাটা স্থান থেকে। নীরা রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা রক্তের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মা সালেহা এখনো ডেকে চলেছেন। সে বেসিনে হাত ধুয়ে মায়ের রুমে গেল। কি হয়েছে, এত ডাকছো কেন? খুব পানির তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি এনে দে। নীরা রান্নাঘর থেকে পানি আনলো। মাকে শোয়া থেকে তুলে বিছানায় হেলান দিয়ে বসিয়ে পানির গ্লাস হাতে দিল। স্ট্রোক করার পর থেকে সালেহার শরীরের বাম পাশটা প্যারালাইজড হয়ে গেছে। বাম হাত বাম পা দিয়ে কিছুই করতে পারেন না। ডাক্তার বলেছিল নিয়মিত ফিজিওথেরাপি দিতে, কিন্তু টাকার অভাবে কয়েকবার দিয়ে আর দেওয়া সম্ভব হয়নি। সালেহা পানি খেয়ে গ্লাস ফেরত দিলেন। নীরা গ্লাস নিয়ে মায়ের রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। সালেহা তখন আবারও ডাকলেন, একটু আমার পাশে বস না। তুই আজকাল আমার সামনে আসিস না কেন বলতো? সারাদিন ও ঘরে নয়তো রান্নাঘরে থাকিস। মায়ের পাশে একটু বসতেও ইচ্ছে করে না তোর? নীরা গলার স্বর খানিকটা কঠিন করে জবাব দিল, সারাক্ষণ তোমার পাশে বসে থাকার মতো সময় আমার নেই মা, আমার আরো অনেক কাজ থাকে। নীরার এমন জবাব শুনে সালেহার মুখ বিষণ্ণ হয়ে গেল। নীরা নিজেও জানে না না চাইতে কেন আজকাল এত রেগে যাচ্ছে সে। তার মেজাজ কি সার্বক্ষণিক খিটখিটে থাকে আজকাল? কই, মা ছাড়া আর কারো সাথে তো সে তেমন রেগে কথা বলে না। তাহলে মায়ের সাথে শুধু এমন ব্যবহারের কারণ কি? মায়ের উপর কি তার কোনো চাপা রাগ জমে আছে? সে কি এই সব কিছুর পেছনে মাকে দায়ী করছে? কিন্তু তা হতে যাবে কেন? এরা খুব ভালো করেই জানে তাদের এই কঠিন পরিস্থিতির জন্য মা কোনোভাবেই দায়ী নন, বরং তিনিও এই দুরবস্থার শিকার। সালেহা হতাশ কণ্ঠে বললেন, তোর এত জরুরি কাজের মধ্যে আমি তো একমাত্র অকাজের মানুষ, আমার পাশে বসতে বললে তো অনেক চাওয়া হয়ে যায়। নীরা বিরক্ত হয়ে বলল, দেখো মা, এসব সেন্টিমেন্টাল কথা বলো না। আমার অসহ্য লাগে তোমার এই দুঃখের কথা শুনতে। তোমার রুমে আসি না এই কারণেই। তুমি কেবল কান্নাকাটি আর আফসোস করো। আমি যে ভুলে থাকতে চাই তুমি তা বারবার মনে করিয়ে দাও। যা হয়েছে তা হয়ে গেছে, কান্নাকাটি করে তো কিছু বদলানো যাবে না। এই সাধারণ বিষয়টা কেন বুঝতে পারছো না মা? নীরার এমন ঝাঁঝালো জবাব শুনে সালেহা কিছুটা হকচকিয়ে গেলেন। নীরাকে তিনি বেশ ভয় পান।
নীরার সঙ্গে কথা বলার সময় ভেবেচিন্তেই কথা বলেন তিনি। তারপরও কেন যেন নীরা রেগে যায় তা বুঝে উঠতে পারেন না। সালেহা এবার একটু চুপ থেকে অন্য কথায় গেলেন। হালকা গলায় জিজ্ঞেস করলেন, কি করছিলি এতক্ষণ? নীরা ক্লান্ত স্বরে বলল, মাছ কাটছিলাম। দাদির ছোট মাছ দিয়ে চালতার টক খেতে ইচ্ছে করেছে, সেটার ব্যবস্থা করছিলাম। সালেহা বিরক্ত গলায় বললেন, উনার আজকাল সারাক্ষণ শুধু খাই। বুড়ো বয়সে এসব আজে বাজে জিনিস খেলে শরীর খারাপ হবে, পরে তাকে কে দেখবে? উনাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, তুমি নিজেরটা ভাবো। বলে নীরা মায়ের রুম থেকে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকে দেখলো বিড়াল মহা আনন্দে তার কেটে রাখা মাছগুলো খাচ্ছে। সে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। বিড়াল তাড়িয়ে এখন আর কোনো লাভ নেই, মাত্র কয়েকটা মাছ পড়ে আছে, এতে কিছুই হবে না। খাচ্ছে যখন পেট ভরে খাক। সে রান্নাঘর থেকে বেরিয়ে তার রুমে চলে গেল। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল নীরা। তার ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর এসেছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কাটা জায়গাটায় ভীষণ জ্বলছে, কিন্তু উঠে ওষুধ লাগাতে ইচ্ছে করছে না। এদিকে দুপুরের রান্না হয়নি, জ্যোতির স্কুল থেকে ফেরার সময় হয়েছে। বিকেলে তাকে টিউশন পড়াতেও যেতে হবে, কিন্তু শরীর এত অবসন্ন লাগছে, বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। নীরা চোখ বন্ধ করলো। বিকেলের মৃদু সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। গোধূলির আভায় চারপাশ রঙিন হয়ে উঠেছে। নরম বাতাসে তিথির লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। মাঝে মাঝে হালকা শীতল পরশ ছুঁয়ে যাচ্ছে তার গালে। তিথি ছাদের দোলনায় হেলান দিয়ে বসে একটা ম্যাগাজিন পড়ছিল। হঠাৎ মৃন্ময়ী নীরবে কাছে এসে দোলনায় তিথির পাশে বসে পড়ল। তার হাতে একটা ছোট ম্যাগনিফাইং গ্লাস। সূর্যের আলোর প্রতিফলনে সেটার কাজ চকচক করছে। তিথি একবার মৃন্ময়ীর দিকে চোখ তুলে তাকিয়ে আবার ম্যাগাজিনে মনোযোগ দিল। মৃন্ময়ী তিথিকে উদ্দেশ্য করে বলল, দেখি আপনার বাঁ হাতটা দিন তো। কেন? ম্যাগাজিনে দৃষ্টি রেখেই জিজ্ঞেস করল তিথি। আমি হাত দেখতে পারি। হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারি। মৃন্ময়ীর কথায় তিথি ঠোঁট টিপে একটু হাসল, কিছু না বলে নিজের কাজে মন দিল। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন ম্যাগনিফাইং গ্লাস। হাত দেখি বলে এটা সব সময় সাথে রাখি। মৃন্ময়ী হাতের ম্যাগনিফাইং গ্লাসটা তিথিকে দেখালো। তিথি এক পলক দেখে ম্যাগাজিনের পাতা উল্টাতে ব্যস্ত হয়ে পড়ল। হাত দেখার ব্যাপারটা যে বানানো, এটা সে প্রথমেই বুঝেছে। মৃন্ময়ীর হাতের এই ম্যাগনিফাইং গ্লাসটা আসলে তার ল্যাবরেটরির কোনো একটা কাজের জন্য কিনেছিল। কিছু মাস হলো খুঁজে পাচ্ছিল না। মৃন্ময়ী এটা কোথা থেকে পেল কে জানে। তিথি কিছু বলছে না দেখে মৃন্ময়ী বলল, কি হলো, চুপ করে আছেন যে? তিথি হালকা হেসে বলল, তুমি যে পালমিস্ট সেটা তো জানতাম না। মৃন্ময়ী রহস্যমাখা হাসি দিয়ে জবাব দিল, আরো কত কিছুই আপনি জানেন না আমার সম্পর্কে। তাই নাকি? হ্যাঁ তাই। তিথি আর কথা না বাড়িয়ে পুনরায় ম্যাগাজিন পড়ায় মনোনিবেশ করলো। কিন্তু মৃন্ময়ী এত সহজে হাল ছাড়ার পাত্রী নয়। সে তিথির হাতের দিকে তাকিয়ে বলল, এবার আপনার হাতটা দিন। আমার ভবিষ্যৎ জানার কোনো আগ্রহ নেই মৃন্ময়ী। এমন করছেন কেন? হাতটা দিন না প্লিজ। মৃন্ময়ীর কণ্ঠে অনুনয়ের সুর। তিথি এবার ওর দিকে তাকালো। মৃন্ময়ীর চোখে মুখে প্রবল আকুতি, চোখ দুটো জলে টলমল করছে, যেন তিথি হাত বাড়িয়ে না দিলে সে এক্ষুনি কেঁদে ফেলবে। মৃন্ময়ীর ওই আকুতি ভরা চোখে তাকিয়ে তিথি আর নিজেকে আটকে রাখতে পারল না। ধীরে ধীরে নিজের বাঁ হাতটা মৃন্ময়ীর দিকে বাড়িয়ে দিল। মৃন্ময়ী এক মুহূর্ত অপেক্ষা না করে আলতোভাবে তিথির হাতটা নিজের হাতে তুলে নিল। তিথির হৃদয়ে মৃদু ঝর্ণার মতো শীতল অনুভূতি বয়ে গেল যেন। মৃন্ময়ী তার ডান হাতে তিথির বাঁ হাতটা ধরে আছে। তিথির হাত এত কোমল, মৃন্ময়ীর মনে হচ্ছে যেন সদ্য ফোটা শিউলির পাপড়ি ছুঁয়ে দেখছে। তার ভীষণ ইচ্ছে করছে তিথির ওই সুন্দর হাতে একটা চুমু এঁকে দিতে। বহু কষ্টে মৃন্ময়ী সেই অনুভূতিকে সংবরণ করলো। তারপর মৃদু হেসে নিজের আঙ্গুলের ডগা দিয়ে তিথির হাতের তালুর মাঝখানে নরম স্পর্শ বুলিয়ে দিল। তিথির শরীরে যেন বিদ্যুতের একটা স্রোত প্রবাহিত হলো। এক অদ্ভুত শিহরণে সে মুহূর্তেই অস্থির হয়ে উঠল। মৃন্ময়ী এবার আতশ কাজটা তিথির হাতের রেখার উপর ধরে রেখাগুলো খুঁটিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল, আপনি খুব ভাগ্যবতী মেয়ে নেফারতিতি। তিথি কিছু বলল না, শুধু চুপচাপ মৃন্ময়ীর দিকে তাকিয়ে রইল। তার হৃদয়ের গভীরে অজানা আবেশ খেলা করছে। মৃন্ময়ী আবার বলল, আপনার হার্ট লাইন অনেক গভীর।
খুব পরিষ্কার, এর মানে জানেন তো? তিথি নিঃশব্দে মাথা নাড়ল। মৃদু হেসে মৃন্ময়ী বলল, এর মানে হলো আপনাকে কেউ প্রচণ্ড ভালোবাসবে, সব থেকে বেশি, সবার চেয়ে বেশি, এমনকি নিজের থেকেও বেশি। তিথির গাল দুটো রক্তিম হয়ে উঠল, ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসির রেখা ফুটে উঠল। সে কিছু বলল না, কিন্তু তার চোখের ভাষা বলে দিচ্ছিল মনের সব কথা। মৃন্ময়ী সেটা পড়ে নিতে দেরি হলো না। সে তিথির কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভুল বলেছি তিথি, আপনাকে কেউ প্রচণ্ড ভালোবাসবে না, বরং কেউ আপনাকে এতটাই ভালোবাসে যে তার অস্তিত্বের প্রতিটি শিরায়, প্রতিটি ধমনীতে কেবল আপনিই প্রবাহিত হন। আপনার স্পর্শহীনতায় তার দিন ফুরিয়ে আসে, আর আপনার একটুখানি হাসিতেই তার পৃথিবী নতুন করে রঙিন হয়ে ওঠে। সে আপনাকে ভালোবাসে যেমন নদী ভালোবাসে সাগরকে, নিজেকে বিলিয়ে দিয়ে তাতে মিশে যেতে চায়। সে আপনাকে চায় যেমন আকাশ চায় তার নীলে মিশে থাকা এক ফালি চাঁদকে, যাকে না দেখলে রাতও অসম্পূর্ণ থেকে যায়। আপনি যদি কোনোদিন বলে বসেন যে এই নশ্বর পৃথিবীতে আপনাকে কিছুই আর ধরে রাখতে পারবে না, সে তার নিঃশ্বাসটুকু আপনাকে উপহার দিতে পিছপা হবে না। কারণ আপনি শুধু তার ভালোবাসা নন, আপনি তার শুরু, তার শেষ, তার পুরো পৃথিবী। মৃন্ময়ীর কণ্ঠে এত আবেগ, এত মায়া লুকিয়ে ছিল, তার প্রতিটি শব্দ তিথির হৃদয়ে এক অনির্বচনীয় স্পর্শ এঁকে যাচ্ছিল। তিথি শ্বাস নিতেও ভুলে গেল। এক মুহূর্তের জন্য তার সমস্ত অনুভূতি স্থবির হয়ে গেল। সেই স্থানকাল ভুলে মৃন্ময়ী চোখে নিজেকে হারিয়ে ফেলতে লাগলো, যেন সেই চোখের মধ্যেই সে অনন্তকাল ডুবে থাকতে চায়, যেখানে শব্দের প্রয়োজন ফুরিয়ে যায়, যেখানে সমস্ত অস্তিত্ব একে অপরের মধ্যে মিলিয়ে যায়, আর সমস্ত কিছু হার মানে ভালোবাসার কাছে। ম্যাম, হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে দুজনেই চমকে উঠল। তিথি তৎক্ষণাৎ মৃন্ময়ের হাত থেকে তার হাতটা সরিয়ে নিল। মৃন্ময়ী বেশ ঘাবড়ে গিয়েছিল। দৃষ্টি সামনে পড়তেই দেখা গেল সুমনা দাঁড়িয়ে আছে, তার মুখ হাসি হাসি। তিথি দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে সুমনা? ম্যাডাম আপনাকে ডাকছেন, বললেন কি যেন জরুরি কথা আছে। ও ঠিক আছে, আমি যাচ্ছি। তিথি দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। একবার মৃদু দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে গেল নিচে। মৃন্ময়ী কিছুক্ষণ তিথির যাওয়ার পথে চেয়ে থাকলো, কোনো এক ঘোরে। হঠাৎ সুমনার ডাকে তার সম্বিত ফিরল। সুমনা বলল, কি ভাবছো মৃন্ময়ী আপি? মৃন্ময়ী আবারও চমকে উঠল। কই, কিছু না তো। কি করছিলে তোমরা এখানে? মৃন্ময়ী আমতা আমতা করে বলল, হাত দেখছিলাম। সুমনা বিস্মিত হয়ে বলল, হাত দেখছিলে? আপি, তুমি কি সত্যিই হাত দেখতে পারো? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? না, তা নয়। তাহলে আমার হাতটাও একটু দেখে দাও না প্লিজ। মৃন্ময়ী এবার পড়ল বিপদে। সে তো আসলে হাত দেখতে জানে না, ওটা তো শুধুমাত্র তিথির হাত ধরার একটা বাহানা ছিল। মৃন্ময়ী সুমনাকে এড়িয়ে যেতে বলল, এখন তো সূর্য ডুবতে শুরু করেছে, সূর্য ডোবার সময় হাত দেখতে নেই, নয়তো অমঙ্গল হয়। আমি তোমাকে পরে কখনো হাত দেখে দেব, ঠিক আছে? সুমনা একটু হতাশ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। ওরা দুজন একসঙ্গে সিঁড়ির দিকে এগোলো। হঠাৎ সুমনার চোখ পড়ে মৃন্ময়ের হাতে ধরা ম্যাগনিফাইং গ্লাসের দিকে। কৌতূহলী গলায় সে জিজ্ঞেস করলো, আপি, তুমি এটা কোথায় পেয়েছ? মৃন্ময়ী খানিকটা অবাক হয়ে তাকালো সুমনার দিকে। কেন, কি হয়েছে? এটা তো তিথি ম্যামের, উনি কয়েকদিন আগে গ্লাসটা খুঁজছিলেন একটা কাজের জন্য। সুমনার কথাই মৃন্ময়ী থতমত খেলো, মুখ অন্যদিকে ফিরিয়ে জিভ কেটে বিড়বিড় করলো, এই রে, এটা তিথির ছিল। ধ্যাত, শুরুতেই ধরা পড়ে গেলাম। তিথি না জানি কি ভাবছিল এতক্ষণ আমার সম্পর্কে। হঠাৎ মৃন্ময়ীর মুখের উপর এক ঝলক লালচে আভা খেলে গেল। সে আর কোনো কথা না বলে এক ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, যেন সেই অনাকাঙ্ক্ষিত লজ্জার থেকে এই চার দেয়ালই কেবল তাকে আড়াল করতে পারবে। শাহনাজ পারভীন বাগানের টি প্লেসে বসেছিলেন। তিথি বাগানে এসে মায়ের সামনে দাঁড়ালো। মা, আমাকে ডেকেছ? শাহনাজ পারভীন মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ, আয় বস এখানে। তিথি মায়ের পাশে রাখা আরেকটি চেয়ারে বসলো। শাহনাজ পারভীন হেসে বললেন, চা খাবি তিথি? খেতে পারি। শাহনাজ পারভীন টিপট থেকে চা ঢেলে দুধ চিনি মিশিয়ে 2 কাপ চা তৈরি করলেন। 1 কাপ তিথির হাতে দিয়ে আরেক কাপ নিজে নিলেন। তিথি ধীরে ধীরে চায়ে চুমুক দিচ্ছে। শাহনাজ পারভীন গভীর মমতায় মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার মেয়েটা যেন দিন দিন আরো রূপবতী হয়ে উঠছে। তিথি জিজ্ঞেস করলো, কেমন আছো মা?
ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর পড়াশোনা কেমন চলছে? থিসিসের কাজ কতদূর এগুলো? ভালোই চলছে, অনেকটাই এগিয়ে নিয়েছি। আশা করছি খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো। শাহনাজ পারভীন মাথা নেড়ে সন্তোষ প্রকাশ করলেন। তারপর জিজ্ঞেস করলেন, মা এতক্ষণ কি করছিলে? তেমন কিছু না, ছাদে বসেছিলাম। শাহনাজ পারভীন হালকা হাসলেন, এরপর একটু থেমে বললেন, আচ্ছা কাল কি তোর ইউনিভার্সিটিতে ক্লাস আছে? না মা, কাল আমার অফ ডে। ও, তোকে একটা কথা বলার জন্য ডেকেছিলাম। হ্যাঁ বলো। কাল মোহনার জন্মদিন, একটু আগে তোর ফুপু ফোন করে জন্মদিনের পার্টিতে যেতে বললেন। তিথি শুনে একটু চুপ করে রইল। ও, বলছিলাম তুই যদি ফ্রি থাকিস তাহলে একবার ওদের বাড়ি থেকে ঘুরে আসিস। এ বাড়ি থেকে কেউ একজন না গেলে তোর ফুপু মন খারাপ করতে পারেন। আমি যেতাম, কিন্তু কাল আমার খুব জরুরি কাজ রয়েছে। মায়ের কথা শুনে তিথি কিছুটা চিন্তায় পড়ে গেল। মোহনা তার ফুপাতো বোন। তিথি তাকে খুবই স্নেহ করে, কিন্তু সমস্যা একটাই, তার ফুপো। তিথির কেন যেন মনে হয় ফুপু তাকে একদমই পছন্দ করেন না। কথায় কথায় এমন সব মন্তব্য করেন যা তিথির মন খারাপ করে দেয়। তবুও মোহনার জন্মদিন বলে কথা। সে একটু হেসে বলল, ঠিক আছে মা, আমি যাব। মেয়ের কথায় শাহনাজ পারভীন স্বস্তি পেলেন। তিনি জানতেন তিথি তার কোনো কথাই না বলবে না। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে যাব, কাল সময় মতো সে তোকে পৌঁছে দেবে। আচ্ছা। সকাল হয়েছে অনেকক্ষণ। তিথি ডাইনিং টেবিলে বসে আছে, পাশে ইতি ব্রেকফাস্ট করছে। কিছুক্ষণ আগে শাহনাজ পারভীন ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছেন। আজ মর্নিং স্লটে তার একটা জরুরি ক্লাস আছে, তাই একটু আগেই বের হতে হয়েছে। সাথে জিয়াউল আলমও গেছেন ওনাকে এগিয়ে দিতে। তিথি এখনো খাওয়া শুরু করেনি, অপেক্ষা করছে মৃন্ময়ীর জন্য। মৃন্ময়ী এলে একসাথে ব্রেকফাস্ট করবে, কিন্তু আজ এত দেরি হচ্ছে কেন মৃন্ময়ীর, তা বুঝতে পারছে না তিথি। মৃন্ময়ীর ক্লাস 9:30 থেকে, সাধারণত 8:45 সে কলেজের জন্য রওনা হয়, কিন্তু আজ 8:45 অলরেডি বেজে গেছে। অথচ মৃন্ময়ী এখনো ডাইনিংয়েই আসেনি। উদ্বিগ্ন হয়ে তিথি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মৃন্ময়ীকে ডাকতে সোজা দোতলায় তার রুমের দিকে গেল। দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলো তিথি, কিন্তু মৃন্ময়ীকে দেখতে পেল না সেখানে। ঘর ফাঁকা। বাথরুমের দিক থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে আসছে শুনে তিথি উদ্বিগ্ন হয়ে বাথরুমের কাছে গেল। বাথরুমের দরজা খোলা ছিল। একটু সামনে যেতেই দেখলো মৃন্ময়ী বেসিনের কাছে দাঁড়িয়ে বমি করছে। তিথির বুকটা ধক করে উঠল, আর এক মুহূর্ত দেরি না করে ভেতরে ঢুকে মৃন্ময়ীর পাশে দাঁড়ালো সে। আলতো করে পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মৃন্ময়ী, শরীর খারাপ লাগছে? মৃন্ময়ী কিছু বলার মতো অবস্থায় নেই, অনবরত বমি করে যাচ্ছে। তিথি ওর পাশে দাঁড়িয়ে পিঠে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। একই সাথে তার খুব দুশ্চিন্তাও হচ্ছে মৃন্ময়ীর জন্য। বেশ কিছুক্ষণ লাগলো বমি থামতে। তিথি মৃন্ময়ের মুখ ধুয়ে দিয়ে ওকে ধরে ধরে বিছানায় নিয়ে বসালো। এতবার বমি করে মৃন্ময়ী একদম দুর্বল হয়ে পড়েছে, দ্রুত শ্বাস প্রশ্বাস পড়ছে তার। তিথি মৃন্ময়ীর হাতটা শক্ত করে ধরে বলল, কিছু হবে না মৃন্ময়ী, একদম ঠিক হয়ে যাবে তুমি। একটু শুয়ে থাকো, দেখবে ভালো লাগবে। তিথি বালিশ ঠিক করে ওকে শুয়ে দিল। এরপর তার মাথার কাছে বসে আস্তে আস্তে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মৃন্ময়ীর ক্লান্ত মুখে একটুখানি প্রশান্তি ফুটে উঠল। তিথির স্নেহময় স্পর্শ যেন মৃন্ময়ীর সব কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর তিথি জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? মৃন্ময়ী চোখ মেলে ক্লান্ত স্বরে বলল, কিছুটা ভালো। হঠাৎ এমন হলো কেন? ফুড পয়জনিং নয় তো? মৃন্ময়ী অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমারও তাই মনে হচ্ছে। গতকাল প্রিয়ার সাথে স্ট্রিট ফুড খেয়েছিলাম। মৃন্ময়ীর কথায় তিথি খানিকটা রেগে গেল। শাসনের সুরে বলল, এজন্যই তো এমন হয়েছে। কেন যে ওসব আজে বাজে খাবার খেতে চাও? এখন শরীর খারাপ হলো, সেটা কি ভালো হলো? মৃন্ময়ী অনুতপ্ত কণ্ঠে জবাব দিল, আর খাবো না, সত্যি বলছি। উত্তর শুনে তিথি গভীর দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে তাকালো, তারপর একটু নরম স্বরে বলল, আরেকটা জিনিস খেয়াল করেছি, তুমি আজকাল অনেক রাত জাগো। এটাও শরীরের জন্য ভালো নয়। পড়াশোনার জন্য রাত জাগার দরকার নেই। সময় মতো ঘুমাবে, যদি অনেক বেশি পড়া থাকে তবে ভোরে উঠে পড়বে। মৃন্ময়ী ম্লান হেসে বলল, ঠিক আছে, আর রাত জাগবো না। তিথি মৃন্ময়ীর কপালে হাত রেখে জ্বর এসেছে কিনা তা পরীক্ষা করলো। শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে একটু স্বস্তি পেল সে। আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, ওষুধ খেলে আশা করি আর বমি হবে না। মৃন্ময়ী মাথা নাড়ল। তিথি দ্রুত উঠে গিয়ে ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে এলো। মৃন্ময়ী নিঃশব্দে ওষুধ খেয়ে গ্লাস ফেরত দিল। এবার আর বসে থেকো না, শুয়ে পড়ো। মৃন্ময়ী ক্লান্ত স্বরে বলল,
আজ আমার ক্লাস আছে। সে থাক, আজ আর কোথাও যেতে হবে না, কিন্তু আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া আইটেমও আছে। তিথি দুশ্চিন্তায় পড়ে গেল। এভাবে মৃন্ময়ীকে যেতে দেওয়া উচিত কিনা বুঝতে পারছে না। একটু ভেবে বলল, আচ্ছা তাহলে কিছুক্ষণ বিশ্রাম নাও, শরীর ভালো লাগলে যাবে, না হলে নয়। মৃন্ময়ী সম্মতি জানিয়ে চোখ বন্ধ করল। তিথি তখনও ওর চুলে আলতোভাবে বিলি কেটে চলেছে। মৃন্ময়ী চোখ বন্ধ করে সেই স্পর্শের উষ্ণতা অনুভব করছে। তিথির আঙ্গুলের প্রতিটি ছোঁয়া যেন তার ক্লান্ত শরীর আর অবসাদগ্রস্ত মনকে প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। হঠাৎ মৃন্ময়ী চোখ মেলে তিথির চোখে চোখ রাখলো, ফিসফিসিয়ে বলল, জানেন তিথি, আপনার হাতের ছোঁয়া আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। আচমকা মৃন্ময়ীর অকপট স্বীকারোক্তিতে তিথি এক মুহূর্তের জন্য থমকে গেল। তার হৃদয়ের গভীরে এক উষ্ণ আবেশ ছড়িয়ে পড়ল। জবাবে কিছু না বলে মৃদু হাসল সে। তার আঙ্গুলগুলো প্রবল যত্নে মৃন্ময়ের চুলের আনাচে কানাচে বিচরণ করছে, যেন স্নেহ আর ভালোবাসায় কোমল পরশে মৃন্ময়ীকে আগলে রাখতে চায় সার্বক্ষণ। মৃন্ময়ী পুনরায় চোখ বন্ধ করে তিথির এই ভালোবাসা মাখা স্পর্শে হারিয়ে যেতে লাগলো। তিথি তার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কি সত্যি তোমার কষ্ট ভুলিয়ে দিতে পারি মৃন্ময়ী? এক অজানা আবেগে তিথির বুক কেঁপে উঠল। চোখে অপার মায়া আর গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল মৃন্ময়ীর মায়াবী মুখের দিকে। প্রথম স্লটের ক্লাস শেষ। পরের ক্লাস শুরু হতে আরো 10 মিনিট বাকি। প্রিয়া তাদের মেডিকেল কলেজের দোতলা টানা বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভাবছে আজ মৃন্ময়ী আসলো না কেন। মৃন্ময়ী সাধারণত ক্লাস মিস করে না, খুব জরুরি কোনো কারণে যদি আসতে না পারে সেটাও তাকে আগে থেকে জানিয়ে দেয়। কিন্তু গতরাতে তো মৃন্ময়ী কিছুই বলল না। প্রিয়া ফোন হাতে নিল মৃন্ময়ীকে কল করার জন্য। তখন দেখলো দোতলার সিঁড়ি দিয়ে মৃন্ময়ী উঠে আসছে। এত দেরি করে মৃন্ময়ীকে কলেজে আসতে দেখে প্রিয়া বেশ অবাক হলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর মৃন্ময়ী? আজ ফার্স্ট স্লটের ক্লাস করলি না যে? শরীরটা ভালো লাগছিল না। জ্বর টর নাকি? তাহলে না আসলেই পারতিস। না, জ্বর নেই। তাহলে? আর বলিস না, সকাল থেকে বমি করতে করতে অবস্থা নাজেহাল, মনে হচ্ছিল আসতেই পারবো না। তিথি ওষুধ এনে দিল, ওষুধ খেয়ে কিছুটা ভালো লাগলো, দেখে আসলাম। ও, এখন ঠিক আছিস তো? মৃন্ময়ী তার ব্যাগ ক্লাসে রেখে এসে বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। প্রিয়ার মাথায় হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মৃন্ময়ী, খালা টালা হচ্ছে নাকি? মৃন্ময়ী অবাক হয়ে বলল, খালা মানে? প্রিয়া জবাব দিল না, মিট মিট করে হাসলো শুধু। প্রিয়ার মুখে দুষ্টুমি ভরা হাসিতে একটু পরে মৃন্ময়ী বুঝতে পারলো প্রিয়া ঠিক কি বোঝাতে চাইছে। সে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হুশ, প্রেমটাই হলো না। উনি আসছে খালা হতে, আগে তিথির সাথে প্রেম হোক, তোকে খালা বানানোর পুরো দায়িত্ব আমার। প্রিয়া হাসতে হাসতে বলল, আচ্ছা তা খালা হব কিভাবে শুনি? ওটা শুনতে হবে না, সময় হলে লাইভ দেখাবো, তখন ভালো করে বুঝতে পারবে। এবার ক্লাসে চল। মৃন্ময়ের উত্তর শুনে প্রিয়ার মুখ হা হয়ে গেল। বলিস কি, লাইভ দেখাবি? দরকার হলে দেখাবো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। মৃন্ময়ীর এমন কথায় প্রিয়া হাসতে হাসতে কুটি কুটি হলো। মৃন্ময়ীও ঠোঁট টিপে হাসলো একটু। সায়েন্স ক্লাস চলছে। রেবেকা আঞ্জুম ম্যাম বোর্ডে ছবি এঁকে বোঝাচ্ছেন গাছ কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন মানুষ গ্রহণ করে বেঁচে থাকে, আবার মানুষের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গাছ শোষণ করে। প্রকৃতির এই চমৎকার ভারসাম্যের গল্প ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শুনছে। জ্যোতির সবচেয়ে পছন্দের সাবজেক্ট সায়েন্স। নতুন বিষয় শিখতে তার ভালো লাগে। বিজ্ঞানের মজার মজার গল্পগুলো তার কাছে রূপকথার মতোই মনে হয়, কিন্তু আজ কিছুতেই তার মন ক্লাসে বসছে না। বারবার চোখ চলে যাচ্ছে ক্লাসরুমের দেয়ালে ঝুলানো ঘড়ির দিকে। ঘড়ি দেখার নিয়ম তাকে আপা শিখিয়েছিল। ছোট যে কাঁটাটা ধীরে ধীরে ঘোরে ওটা ঘন্টার কাঁটা, মাঝারি কাঁটাটা একটু তাড়াতাড়ি চলে ওটা মিনিটের, আর সবচেয়ে সরু কাঁটা যা সবচেয়ে দ্রুত চলে ওটাই সেকেন্ডের কাঁটা। আপা বলেছিল ঘন্টার কাঁটা যেখানে থাকবে সেটাই সময়, আর মিনিটের কাঁটাটা যে সংখ্যার উপর থাকবে সেটা 5 দিয়ে গুণ করলেই মিনিট পাওয়া যাবে। এখন ছোট কাঁটা 2 আর 3-এর মাঝখানে, আর মিনিটের কাঁটা 6-এর উপরে। তার মানে এখন 2টা বেজে 30 মিনিট। দুধির স্কুল ছুটি 3টায়। সাধারণত ক্লাসের সময় যে কখন কেটে যায় টেরই পায় না সে, কিন্তু আজ সময় যেন থমকে আছে।
এক একটা মিনিট এক একটা ঘন্টার সমান মনে হচ্ছে। ক্লাসের প্রতিটি মুহূর্ত তার কাছে বিরক্তিকর লাগছে। সে মন খারাপ করে ঘড়ির দিকে তাকিয়ে রইল। জুথির এই মন খারাপের পেছনের কারণ তার আপার গতকাল বিকেলে খুব জ্বর এসেছে। হাতের আঙ্গুলের অনেকখানি জায়গা কেটেও গেছে। জ্বরের কারণে আপা কাল রাতের খাবার খায়নি, সকালেও কিছু খেলো না। তাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিল। জুথি জিজ্ঞেস করেছিল, আপা তুমি খাবে না? ইরা মলিন মুখে একটুখানি হেসে বলেছিল, তুই যাওয়ার পর খাবো। জুথি বুঝতে পারছে না আপা এখনো খেয়েছে কিনা। খাবার না খেলে তো অসুখ আরো বাড়ে। আপাই তো তাকে কথা বলেছিল, কিন্তু সে নিজেই সেই ভুল করলো। আপার জন্য দুশ্চিন্তায় জুথির গলা শুকিয়ে এলো। ক্লাসটা যদি এখনই শেষ হয়ে যেত, দৌড়ে গিয়ে দেখে আসতে পারতো আপা ঠিক আছে কিনা। কিন্তু ঘড়ির কাঁটাগুলো আজ যেন থেমে গেছে। হঠাৎ রেবেকা আঞ্চুম ম্যামের ডাকে জুথি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। ম্যাম বললেন, জুথি তোমার কি মন খারাপ? জুথি হকচকিয়ে উঠল। তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না ম্যাম। তাহলে ব্ল্যাকবোর্ডের দিকে না তাকিয়ে দেয়ালের দিকে তাকিয়ে আছো কেন? ক্লাসে মনোযোগ দাও। জুথি মাথা কাত করে ম্যামের কথায় সায় দিল, কিন্তু আপার জন্য তার দুশ্চিন্তা একটুও কমল না। সে বিষণ্ণ চোখে বোর্ডের দিকে তাকিয়ে রইল। রাস্তার মোড়ে এসে গাড়ির গতি ধীরে ধীরে কমে এলো। সামনে লম্বা যানজট, গাড়ির সারি দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত। ঘণ্টাখানেক এখানে বসে থাকলেও এই যানজট পেরোনো সম্ভব বলে মনে হচ্ছে না। ড্রাইভার পেছন ফিরে বলল, মামুনি সামনের রাস্তায় অনেক জ্যাম, অন্য দিক দিয়ে যাব? তিথি জানালা দিয়ে একবার তাকিয়ে দেখলো, আসলেই অনেক যানজট। সে ড্রাইভারকে বলল, যেদিকে সহজ হয় সেদিকে যান চাচা, আমাকে জিজ্ঞেস করতে হবে না। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বিকল্প পথ ধরলো, তবে এদিকেও খুব বেশি সুবিধা হলো না। একটা স্কুলের সামনে এসে গাড়ির গতি কমিয়ে আনতে হলো। ছুটির ঘন্টা বেজে গেছে। স্কুলের গেট দিয়ে দলে দলে বাচ্চারা বেরিয়ে আসছে। রাস্তার এক পাশ দখল করে হাঁটছে তারা। কেউ আচারওয়ালার সামনে ভিড় করেছে, কেউ আবার আইসক্রিম হাতে নিয়ে খুশিতে লাফাচ্ছে। তিথি অন্যমনস্কভাবে জানালা দিয়ে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ আটকে গেল এক পরিচিত মুখে। জুথি। মেয়েটা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে চাইছে কিন্তু গাড়ির ভিড়ে পেরোতে পারছে না। তিথি দ্রুত ড্রাইভারকে বলল, চাচা গাড়িটা একটু থামান। এখানে? হ্যাঁ এখানে। ড্রাইভার স্কুলের গেটের পাশে গাড়ি সাইড করলো। তিথি গাড়ি থেকে নেমে জুথির দিকে এগিয়ে ডাক দিল, জুথি। জুথি ঘাড় ফিরিয়ে তাকালো। তিথিকে চিনতে তার দেরি হলো না। এগিয়ে এসে কৌতূহলী কণ্ঠে বলল, তিথি আপা আপনি এখানে? তিথি মৃদু হেসে বলল, বাহ, তোমার দেখছি আমার নাম মনে আছে। আমার সব কিছুই মনে থাকে। তিথি হাসলো। ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। স্কুল ছুটি হয়েছে বুঝি? জুথি মাথা নেড়ে বলল, হ্যাঁ। বাড়ি যাচ্ছ? চলো আমি এগিয়ে দিই তোমাকে। আচ্ছা। দুজনে পাশাপাশি হাঁটছে। কিছু দূর যাওয়ার পর তিথির মনে হলো আজ জুথিকে যেন একটু অন্যরকম লাগছে। তার সেদিনের হাসি খুশি মুখটা আজ মলিন, কথাবার্তাও কিছু বলছে না, একদম চুপচাপ হয়ে আছে। তিথির মন বলছে কিছু একটা ঠিক নেই। সে জিজ্ঞেস করলো, কেমন আছো জুথি? ভালো আছি। তিথির কেমন জানি খটকা লাগলো। জুথির কণ্ঠে প্রাণ নেই, স্বাভাবিক উচ্ছ্বাস নেই। সে আবার প্রশ্ন করলো, পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে। আচ্ছা। জুথি আবারও চুপচাপ হাঁটতে লাগলো, একরকম তারা যেন তার হাঁটার ভঙ্গিতে। পাশ দিয়ে আইসক্রিমের ভ্যান যেতে দেখে তিথি জানতে চাইলো, আইসক্রিম খাবে জুথি? না। তাহলে চকলেট? কিছু খাবো না আমি, বলে জুথি হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। তাকে দেখে মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে চাই সে। তিথি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে জুথি? এত তাড়াহুড়ো করছো কেন? ধীরে হাঁটো, এভাবে দৌড়ালে তো হাঁপিয়ে যাবে। বাড়িতে সব ঠিক আছে তো? জুথি কেবল মাথা ঝাঁকিয়ে সায় দিল, তোমার মা দাদি ওনারা কেমন আছেন? ভালো আছেন ওনারা। তিথি একটু থেমে বলল, আর তোমার আপা? তিথি আপার কথা জিজ্ঞেস করতেই জুথির চোখে মুখে বিষণ্ণতার ছাপ আরো গভীর হলো। সে একটু থেমে চাপা গলায় বলল, আপার খুব জ্বর। কাল মাছ কাটতে গিয়ে আঙ্গুল অনেকখানি কেটে গেছে। আমি হলে খুব কাটতাম, কিন্তু আপা কাঁদে না। তবে আমি বুঝি তার খুব কষ্ট হয়েছে। তিথি থমকে গেল। ছোট্ট জুথির কণ্ঠে বিষণ্ণতা আর দুশ্চিন্তা মিশে আছে। তার নিজেরও চিন্তা হচ্ছে নীরার জন্য। সে জানে নীরার পরিবারের যা অবস্থা, তাতে ও অসুস্থ হলে ওকে দেখাশোনার কেউ নেই। তিথি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, ডাক্তার দেখানো হয়েছে? জুথি মাথা নিচু করে বলল, না। তিথির বুকের ভেতর অজানা এক কষ্ট দোলা দিল। একই সাথে একটা চাপা অস্বস্তিও অনুভব করলো সে। নীরার সাথে তো তার তেমন পরিচয় নেই, কেবল একবারই দেখা হয়েছিল, সেটাও খুব সংক্ষিপ্ত সময়ের জন্য।
প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। তবু কেন ওর অসুস্থতার খবরে তার এমন লাগছে? কেন মনে হচ্ছে খুব কাছের কেউ অসুস্থ হয়ে পড়েছে? চলবে।